নমস্কার বন্ধুরা, আজকে আমরা বিশ্লেষণ করছি। আজকে আমরা দেখব যে কিভাবে কতটা এসএলএসটিতে এবছর যে পরীক্ষাটা হয়েছে 2025-এ, সেখানে একাদশ দ্বাদশে জিওগ্রাফিতে কী কাট অফ যেতে পারে। আর আমরা আমরা সবাই জানি যে নবম দশমের থেকেও একাদশ দ্বাদশের কোয়েশ্চেনের লেভেল অনেক ভালো ছিল, এবং সিটও যদিও অনেকটা কম। নবম দশমের থেকে একাদশ দ্বাদশের সিট অনেকটা কম, এবং একাদশ দ্বাদশে যে চাকরিটা পাওয়ায় অনেকেরই হয়তো সম্ভব হয়ে যাবে, কারণ অনেকেই এবছর পেয়ে যাবে। যারা অনেকেই হয়তো ভাবছে যে শিক্ষকরাই তো থাকবে এখানে 11-12-এ, আমরা তো জবই পাবো না, এটা ভুল কথা। অনেক নিউ ক্যান্ডিডেটও, বিশেষ করে যারা কোটাতে, যাদের একটা যে কোনো কোটা আছে, তারা তো অবশ্যই প্রায় বেশিরভাগই অনেকেই তারা নিজেরাই নতুন ক্যান্ডিডেটই ঢুকে যাবে। বা যারা জেনারেল আছে তাদের ক্ষেত্রে হয়তো বা একটু সমস্যা হতে পারে, বাট বলছি না পুরো সমস্যা, কারণ আমি পরে রিয়ালিটি ফ্যাক্ট পুরোটাই আমি জানাচ্ছি। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, তাহলে বুঝতে পারবে যে কী কী ঘটনা ঘটতে চলেছে আর কত কাট অফ যেতে চলেছে, যাতে তুমি শিওর হতে পারো যে তোমার ইন্টারভিউ দেওয়া উচিত, ইন্টারভিউতে প্রিপারেশন নেওয়া উচিত কি উচিত নয়। হয়তো তোমরা অনেকেই হোপলেস হয়ে আছো যে 9-10-এর পরীক্ষা হয়তো অনেকের খারাপ হয়েছে বলে মন খারাপ হয়ে আছে, বাট যাদের অনেকের আছে যাদের 9-10-এর পরীক্ষা খারাপ হয়েছে, বাট 11-12-এর পরীক্ষা ভালো হয়েছে, তো তোমার ক্ষেত্রে এই ভিডিওটা দেখো যে তুমি একাদশ দ্বাদশে একজন যোগ্য শিক্ষক হতে চলেছো, নাকি নবম দশমের শিক্ষক হতে চলেছো। অবশ্যই একাদশ দ্বাদশ হতে পারলে তো অবশ্যই সেটা একটা ভালো ব্যাপার, কারণ একাদশ দ্বাদশের শিক্ষক হওয়া মানে একটা স্কুলে রেপুটেড জবের মধ্যে একটা, এবং তাদের স্যালারি স্ট্রাকচার অনেকটা বেশি নবম দশমের থেকে। তো দেখো, আমরা তার আগে কাট অফ আলোচনা করার আগে দেখব যে গত বছর, আর এই কাট অফ তো আর একটা জিনিসের উপর নির্ভর করে না, সবথেকে বড় কথা হলো আমরা যে কাট অফটা আলোচনা করছি এবছর, বিশেষ করে যে কাট অফটা আলোচনা করছি, এটা তো একটা ডামাডোল সিচুয়েশনের মধ্যে পরীক্ষা হচ্ছে। তো এবছর যে পরীক্ষাটা হচ্ছে সেখানে কাট অফ নির্ভর করার জন্য আমাদেরকে দেখতে হবে কী কী জিনিস, যে 2016-তে কেমন কাট অফ ছিল, আর 2016-র কেমন কোয়েশ্চেনের লেভেল ছিল। আর সেই সঙ্গে দেখতে হবে যে 2016-তে কি কোনো টিচিং এক্সপিরিয়েন্স ছিল। আর সেই এবছর দেখব যে আমরা 2025-এর কোয়েশ্চেনের লেভেল এবং কত ভ্যাকান্সি রয়েছে, আর সেই সঙ্গে টিচিং এক্সপিরিয়েন্স কতটা এফেক্টিভ হতে পারে কাট অফের ক্ষেত্রে, কতটা এফেক্টিভ ফেলাবে আমাদের 11-12-এর কাট অফে, এবং সেখানে নতুনদের কি কোনো চান্স আছে নাকি সবই মাস্টাররা নিয়ে নেবে। তো সেটাই আমরা আলোচনা করব। চলো, তার আগে আমরা দেখে নিই 2016 সালে পিজি লেভেলের কোয়েশ্চেন কেমন ছিল 2016-তে। দেখো যে 2016-তে যদি আমরা দেখতে যাই, যে 2016-তে যে পিজি লেভেলের কোয়েশ্চেন ছিল, দেখো কত সহজ সহজ কোয়েশ্চেন ছিল। এবছর নবম দশমে যে কোয়েশ্চেনের লেভেল ছিল আমাদের, 2025-এ তোমরা যে নবম দশমের পরীক্ষা দিয়েছিলে, সেই নবম দশমের পরীক্ষার যে কোয়েশ্চেনের লেভেল ছিল তার থেকেও দেখো 2016-তে 11-12-এর কোয়েশ্চেন, 2016-তে যেটা, এটা হচ্ছে 11-12-এর কোয়েশ্চেন, 2016-তে যেটা 11-12-এর কোয়েশ্চেন, তার লেভেল অনেক সহজ ছিল, অনেক সহজ ছিল। যারা একটা ভালো প্রিপারেশনের মধ্যে থাকে তারা এই কোয়েশ্চেনের প্রায় সবাই 55-এর মধ্যে প্রায় 51, 52, 53 পেয়ে যাওয়ার মতো ক্ষমতা রয়েছে এই কোয়েশ্চেনের। কারণ আমি দেখাচ্ছি, দেখো না কত সহজ সহজ কোয়েশ্চেন ছিল। যেমন দেখো, ভৌত আকার গুরুমণ্ডলের মধ্যবর্তী বিযুক্তি রেখা, এই কোয়েশ্চেনটা ছিল। ঠিক আছে না, ভৌত আকার, এটা সবাই জানে যে ভৌত আকার গুরুমণ্ডল বহুবিযুক্তি রেখা। ঠিক আছে, তারপরে ছিল কোথায় ভূমিকম্প তরঙ্গের সৃষ্টি হয় কোথায়। এই সব কোয়েশ্চেন ছিল একদম। ভূমিকম্প চ্যাপ্টারের একটা সহজ কোয়েশ্চেন, যে কোথা থেকে ভূমিকম্পের সৃষ্টি হয়, ভূমিকম্পের কেন্দ্র থেকে। হিমালয়ের অধিকাংশ চ্যুতি কোথায়, এটা একটা ভালো কোয়েশ্চেন বলা যেতে পারে, এটা হয়তো অনেকেই ভুল করার সম্ভাবনা ছিল গত বছর যারা পরীক্ষা দিয়েছে। তো হিমালয়ের অধিকাংশ চ্যুতি কী ধরনের চ্যুতি, আর যারা ভালো করে প্রিপারেশন নিয়েছে তাদের ক্ষেত্রে তো এটা কমন কোয়েশ্চেন, সংগঠ্ট চ্যুতি। যারা সংগঠ্ট চ্যুতিকে খুব ডিটেলসে পড়েছে তারা হয়তো এটাও পেরে যাবে, কোনো সমস্যা নেই। অতএব কোয়েশ্চেনের লেভেল তুমি গতবার দেখো, সহজ সহজ কোয়েশ্চেন। এটা তারাই পারবে যারা একটু ভালো প্রিপারেশনের মধ্যে ছিল, তারা হয়তো এই কোয়েশ্চেনটাও পেরে যাবে। নেক্সট হচ্ছে ইউ আকৃতির উপত্যকাত হিমবাহ, সবাই জানে, এটা নর্মাল কোয়েশ্চেন। গ্রানাইট সেলাই, যান্ত্রিক আবিষ্কার, সবাই জানে। তারপর এদিকে কোন বধভূমি বা ব্যাডল্যান্ড টোপোগ্রাফি কিসের ফলে হয়, বায়ু এবং জলধারা ক্ষয়কার্যের ফলে হয়। কাশভূমির কোথায় দেখা যায়, চুনাপাথর অঞ্চলে দেখা যায়। এত সহজ সহজ কোয়েশ্চেন ছিল, যে ঢাল চ্যাপ্টার থেকে দেখো একটা ঢাল চ্যাপ্টার থেকে একটা কত ঢাল চ্যাপ্টার সব থেকে, যেটা এবছর তো ঢাল চ্যাপ্টার থেকে কঠিন কঠিন কোয়েশ্চেন দিয়েছিল নবম দশমে একাদশ দ্বাদশে দুটোতেই। কিন্তু গতবার যেটা না দেখো, একাদশ দ্বাদশে ঢাল চ্যাপ্টার থেকে কত সহজ ছিল, যেটা ধীরে ধীরে যেটা নেমে যায়, ধীরে ধীরে নেমে যাওয়া, সেটা কি জানে, এটা প্রথমেই লেখা থাকে, এটা যে ধীরে ধীরে নেমে যাওয়াটা যে বিসর্পণ, মৃত্তিকা বিসর্পণ, সয়েল, যেটা সয়েল ক্রিপ বলা হয়। ঠিক আছে না। তারপরে দেখো এখানে দিয়েছে, দেখো কত থট থেকে এমন কত সহজ কোয়েশ্চেন। দেখো জলবায়ুগত নিয়ন্ত্রণবাদের প্রবক্তা কে ছিল, জলবায়ুগত নিয়ন্ত্রণবাদের প্রবক্তা কে ছিল, হান্টিংটন। হ্যাঁ, হান্টিংটন ছিল জলবায়ুগত নিয়ন্ত্রণবাদের প্রবক্তা। এটা তো একদম সহজ একটা কোয়েশ্চেন। ঠিক আছে না। আর নিয়ন্ত্রণবাদের প্রবক্তা কে ছিল, র্যাটজেল। কিন্তু জলবায়ুগত নিয়ন্ত্রণ বলেছে, তাই এখানে হান্টিংটন। অতএব সহজ কোয়েশ্চেনের মধ্যে একটা বলে। মানবিক ভূগোল বা হিউম্যানিস্টিক যে অ্যাপ্রোচ ছিল জিওগ্রাফিতে, যে হিউম্যানিস্টিক অ্যাপ্রোচ বা হিউম্যানিস্টিক জিওগ্রাফি, তার প্রবক্তা কে ছিল ওয়াইফু তুয়ান। তুয়ান হচ্ছে অ্যান্সার। এটা তো যারা নেট সেট দেয়, বিশেষ করে যারা নেট সেট দেয় তাদের ক্ষেত্রে তো এটা খুবই সহজ কোয়েশ্চেন।
কিন্তু এবছর যেটা নবম দশমে পড়েছিল তার থেকেও দেখো কতটা সহজ কোয়েশ্চেন ছিল। এখানে শুধুমাত্র এক্সট্রা কটা থটের কোয়েশ্চেন ছিল, 11-12 কয়েকটা থটের কোয়েশ্চেন ছিল, যেটা তো 11-12 সিলেবাসে আছে, 9-10 সিলেবাসে থাকে না। এই থটের কোয়েশ্চেন কটাই হয়তো বা 11-12 কিছু যারা 11-12 জন্য পড়েছে তাদের ক্ষেত্রে সমস্যা হতে পারে, বাট বাকি সবই দেখো। কিন্তু থটের কোয়েশ্চেনও কত সহজ ছিল দেখো। থটের কোয়েশ্চেন এই যে গ্রিফিথ টেলর, এই যে জলবায়ুতে নিয়ন্ত্রণবাদ, তারপরে এই যে মানবীয় ভূগোল, ওয়াইপুতুয়ানি, সব কমন কোয়েশ্চেন, সহজ কোয়েশ্চেন দেখো। আবার দিয়েছে ভেদাল দিলাবলাসের সঙ্গে যুক্ত কী ছিল, এসব তো একবারে সহজ সহজ কোয়েশ্চেনগুলো কতবার দিয়ে দিয়েছিল। তারপরে দেখো কী দিয়েছিল, ইকুমেন। ইকুমেন নামক বইটা কে লিখেছিল? ইকুমেন নামক বইটা লিখেছিল এরাটোস্থেনিস। এই হচ্ছে ইকুমেন নামক বইটা লিখেছিল এরাটোস্থেনিস। যেমন এই বইতেই তোমরা যদি কেউ পড়ে থাকো তাহলে বুঝতে পারবা যে এরাটোস্থেনিস একটা কথা আছে যার বক্তব্য যে আর্থ ইজ এ ম্যান অফ হোম অফ ম্যান, আর্থ ইজ এ হোম অফ ম্যান। তাহলে এই যে এই ইকুমেন বইটাতেই তো ওইটা বলেছিল যে আর্থ ইজ এ হোম অফ ম্যান, এই যে একটা বিখ্যাত উক্তি। আর ওই আর্থ অর্থাৎ পৃথিবী হলো মানুষের বাসস্থল বা আবাসস্থল, এটাই তো অ্যাকচুয়ালি ইকুমেনের ধারণা। অর্থাৎ ইকুমেন বইটা ইনারি দেওয়া। তারপরে যে দেখো নিচের কোনটি নিয়ত বায়ু নয়, এটা কোনো কোয়েশ্চেন। আর নিয়ত সবাই জানে যে নিয়ত বায়ু তিনটে, আয়ন বায়ু, পশ্চিমা বায়ু, মেরুবায়ু। তাহলে এই দেখো বাণিজ্য বায়ুটা হচ্ছে আয়ন বায়ু, পশ্চিমা বায়ু, মেরুবায়ু। তাহলে কোনটা নয়? জেট বায়ু। এটা কোনো কোয়েশ্চেনের মধ্যে আসে? গতবারের কোয়েশ্চেন এগুলো 2016-তে। অতএব যারা বলছে যে এবছর নাকি কোয়েশ্চেন বিরাট সহজ হয়েছে, 9-10-এর কোয়েশ্চেন তো খুবই সহজ, 9-10 এবছর যা সহজ হয়েছে তার থেকে গতবার 11-12 তার থেকে সহজ ছিল। তোমরা দেখো এবছর 9-10-এ যে কোয়েশ্চেন ছিল তার থেকে গতবার 11-12 মানে আরও বড় লেভেল যেটা চাকরি সেইখানে সহজ ছিল। হ্যাঁ, তারপর তো আমি রিয়ালিটি ফ্যাক্ট আরও বলছি, আমি দাঁড়াও, ওয়েট করো, ভিডিও লাস্ট পর্যন্ত দেখো, আরও রিয়ালিটি ফ্যাক্ট আমি দেখাচ্ছি। টর্নেডো হচ্ছে কি? টর্নেডো হচ্ছে একটা ক্রান্তীয় ঘূর্ণবাদ। ঠিক আছে, এটা সবাই জানে। তারপরে সোলানচাক মৃত্তিকা কিসে পাওয়া যায়? স্যালিনাইজেশন, ক্যালসিফিকেশনে কি? চায়নোজেম, গ্লেজিয়েশনে পিট বা বগ মৃত্তিকা। আর হিউমিফিকেশন তো একটা মৌলিক প্রক্রিয়া। তবে এটা একবারে কি বলবো দেখো, কেমন সহজ সহজ কোয়েশ্চেন দিয়েছিল প্রত্যেকটা কোয়েশ্চেন, যেখানে প্রত্যেকটা কোয়েশ্চেন যারা পড়াশোনা করেছে, যারা দীর্ঘদিন ধরে পড়াশোনা করেনি তারাও এই কোয়েশ্চেন অ্যান্সার দিয়ে দেবে। হ্যাঁ, যারা গ্র্যাজুয়েশন মাস্টার ডিগ্রিতে পড়েছে তাদের, কারণ এই কোয়েশ্চেনগুলো সবার মনে থাকার মতো জায়গা, নতুন করে পড়ার কোনো জায়গা। এই কোয়েশ্চেনটা মোটামুটি একটুখানি স্ট্যান্ডার্ড ছিল মনে হচ্ছে। এই কোয়েশ্চেনটা হয়তো অনেকেই ভুল করতে পারার মতো কোয়েশ্চেন। সেটা হচ্ছে কারণ এগুলো অনেকেরই মনে থাকে না, এই কোয়েশ্চেনগুলো অনেকের মনে থাকে না, যে নিম্নের কোনটি ব্যাঘ্র উদ্ধার ক্ষেত্র রয়েছে। ঠিক আছে, এখানে অ্যান্সার খালি হচ্ছে ঝড়খালি। নেক্সট হচ্ছে পূর্ব কলকাতাকে কবে জলাভূমিকে মানে রামসর সাইট হিসেবে ঘোষণা করা হয়েছে? হ্যাঁ, তাহলে এটা কত সালে রামসর সাইট হিসেবে, এই দেখো লেখা আছে উত্তরে রামসর সাইট, কত সালে? এটা সবাই জানে 2002 সালে রামসর সাইট হিসেবে ঘোষণা করা হয়েছে, 2002 সালে। ঠিক আছে, অতএব সহজ সহজ কোয়েশ্চেন দিয়েছিল গতবার। নিম্নের কোনটি ভেল্ট তৃণভূমি? দেখো তৃণভূমি থেকে লিস্ট আমরা সবাই পড়ি, ইউরেশিয়া স্টেপস, উত্তর আমেরিকার পেরি, দক্ষিণ আমেরিকার পম্পাস, আর দক্ষিণ আফ্রিকার কি? ভেল্ট। এই দেখো দক্ষিণ আফ্রিকা, তার মানে ভেল্ট তৃণভূমি কোথায়? দক্ষিণ আফ্রিকার ভেল্ট তৃণভূমি। সহজ কোয়েশ্চেন। তারপরে দেখো তথ্য প্রযুক্তি শিল্প। আরে তথ্য প্রযুক্তি শিল্প আর গবেষণা, এগুলো সবই কোয়াটারনারি ক্ষেত্রের মধ্যে পড়ে, কোয়াটারনারি। তাহলে দেখো কত সহজ কোয়েশ্চেন, একদম তথ্য প্রযুক্তি শিল্প যেটা দিয়ে দিয়েছে RS GIS, যেগুলো তথ্য প্রযুক্তি শিল্প, এগুলো সবই কোয়াটারনারি ক্ষেত্রের মধ্যে পড়ে। ঠিক আছে না? প্রাথমিকে তো কৃষি পড়ে, দ্বিতীয়ত তো শিল্প পড়ে, তো সবাই জানে, তৃতীয়ত পরিষেবামূলক কাজগুলো পড়ে, সবাই জানে এগুলো। জনসংখ্যার লভ্যাংশ বলতে কী বোঝায়? জনসংখ্যার লভ্যাংশ তো সবাই জানে এই কোয়েশ্চেনটার অ্যান্সার, যে জনসংখ্যার লভ্যাংশ কি না, যে 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 জনসংখ্যার যে এজের মধ্যে যে এজ গ্রুপটা কী করে, কাজ করে বেশি, যে এজ গ্রুপটা বেশিরভাগই কাজ অর্থাৎ যাদের ওপর অন্যরা নির্ভরশীল থাকে। ঠিক আছে, এরা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট পপুলেশন। হ্যাঁ, আর বাকিরা হচ্ছে ডিপেন্ডেন্ট, অন্যের ওপর নির্ভরশীল। তাহলে এখানে ইন্ডিপেন্ডেন্ট কারা? এই 16 থেকে 64, কারণ এদের উপরই বাকিরা ডিপেন্ড করে থাকে। এরাই কাজ করে বেশিরভাগ আমাদের মানে কারা কাজ করে বেশি? এরাই হচ্ছে জনসংখ্যার লভ্যাংশ বলা হয়। অর্থাৎ এই পপুলেশনটা যত বেশি হবে তত দেশ উন্নত হবে। এই পপুলেশনটার কারণে এটা হচ্ছে এরা শ্রমিক, কর্মশীল জনসংখ্যা বলা হয় এদেরকে। ঠিক আছে না? তো এদের জনসংখ্যা যত বেশি হবে, জনসংখ্যার লভ্যাংশ তত ভালো হবে, সেই দেশে তত ভালো উন্নতি হবে। তারপরে যে 21 নম্বরে দেখো কত সুন্দর কোয়েশ্চেন ছিল, যে শূন্য জনসংখ্যা বৃদ্ধি। হ্যাঁ, শূন্য জনসংখ্যা বৃদ্ধি, এটা কোনো মানে এটা ভাবো যে কী লেভেলের কোয়েশ্চেন ছিল। তার মানে একই কথা আমি বারবারই বলতে চাইছি, যে 2016 সালের 11-12 কোয়েশ্চেনের লেভেল থাকো কেমন ছিল। হ্যাঁ, আর তারপর তো কাট অফ আমরা ডিসকাস করবোই। তো তার আগে ওই জন্যই কাট অফ বলার আগে অবশ্যই এটা দেখা জরুরি ছিল, এটা অবশ্যই দেখানো জরুরি আছে। যারা লাফাচ্ছে যে বহুত কাট অফ যেতে পারে, অনেক কাট অফ যাবে, আর কেউ আবার বলছে চান্সই পাবে না, অমুক হবে না, কেনা কি সব বলছে। তো যাই হোক, দেখো শূন্য জনসংখ্যা বৃদ্ধি জন্মহার মৃত্যুহার উভয়ই বেশি হয়, যেখানে অর্থাৎ জন্মহার এবং মৃত্যুহার যদি উভয়ই সমান হয় তাহলে শূন্য জনসংখ্যা বৃদ্ধি হয়। ব্যাস, এখানে লিখেছে উভয়ই সমান না দিয়ে উভয়ই বেশি লিখেছে, কারণ বাকিগুলো দেখো ডিফারেন্ট করেছে, আলাদা করেছে। নেক্সট দেখো ভারতের কফি রাজধানী। আর সবাই জানে ভারতের কফি রাজধানী হচ্ছে কোদাগু জেলাকে বলা হয় ভারতের কফি রাজধানী। আর চিকমাগালুরকে বলা হয়, চিকমাগালুরে ভারতের কফির গবেষণাগার রয়েছে।
হ্যাঁ, নিম্নলিখিত কোন নদীটি কাশ্মীর উপত্যকার মধ্যে দিয়ে, সবাই জানে ঝিলাম, কত সহজ কোয়েশ্চেন। দেখো কোন কোন শহরে মেট্রোপলিটন শহর নেই? আরে রাজস্থানের জয়পুর একটা মেট্রোপলিটন, কর্ণাটকের বেঙ্গালুরু মেট্রোপলিটন, ঝাড়খণ্ডের রাঁচি মেট্রোপলিটন, তাহলে ত্রিপুরার যে আগরতলা ওটা মেট্রোপলিটন নয়, কারণ ওখানে জনসংখ্যা কম। তাহলে এত সহজ সহজ কোয়েশ্চেন দিয়েছিল। দুটি চলকের মধ্যে সম্পর্ক বোঝাতে রিগ্রেশন। তারপরে দেখো বিমান চিত্রতে কোন যন্ত্র ব্যবহার করা হয়? স্টিরিওস্কোপ। তারপরে দেখো দেখো টোপো ম্যাপ কারা তৈরি করে? কোনো, এটা কে না পারবে বলো? প্রত্যেকটা লাইন বাই লাইন দেখো কেমন সহজ কোয়েশ্চেন, প্রত্যেকটা কোয়েশ্চেন কত সহজ ছিল। একবারে 30 সেকেন্ডে 30 মিনিটে অ্যান্সার করে দেওয়ার মতো কোয়েশ্চেন, 30-45 মিনিটে, যাদের ভালো প্রিপারেশন যাদের থাকে, ঠিক আছে না? তাহলে ভূবৈচিত্র্য মানচিত্র কারা তৈরি করে? সার্ভে অফ ইন্ডিয়া তৈরি করে, সার্ভে অফ ইন্ডিয়া। বাকি অপশানগুলো দেখলেও অনেকটা সব বুঝে ফেলবে, ঠিক আছে না? এই কোয়েশ্চেনটা দেখো অর্থনৈতিক জিওগ্রাফি থেকে দিয়েছে, অর্থনৈতিক খাজনা ও নিম্নগামী শস্য প্রয়োজনের ধারণাটা কি দিয়েছিল? রিকার্ডোর দেওয়া ধারণা, রিকার্ডো খুব ভালো একটা থিওরি, এটা যারা পড়েছে তারা বুঝতে পারবে, রিকার্ডোর একটা খুব ভালো থিওরি এটা। তারপরে দেখো এখানে দেখো নিম্নলিখিত বহুকেন্দ্রিক তত্ত্বটি কার দেওয়া? মাল্টিপল নিউক্লিক থিওরি। মাল্টিপল নিউক্লিক থিওরি কার? হ্যারিস এবং উলম্যানের থিওরি, হ্যারিস এবং উলম্যান। তারপরে এখানে দিয়েছে দেখো যে পরিষ্কার রাত্রি আকাশ, মেঘাচ্ছন্ন রাত্রি আকাশের তুলনায় শীতল হয় কেন? এগুলো কোনো কোয়েশ্চেন? বিকিরণ অ্যান্সার, বিকিরণ। চ্যুতির ফলে বসে যাওয়া অংশটির কী নাম? তাহলে এই ছিল গতবারের কোয়েশ্চেন। চ্যুতির ফলে বসে যাওয়া মানে চ্যুতির ভূমিরূপ থেকে দিয়ে দিয়েছে এটা। আগ্নেয়গিরি ভূমধ্য লাইট হাউস, বা যেটা ভূমধ্যসাগরের আলোকস্তম্ভ বলা হয়, আলোকস্তম্ভ কাকে বলা হয়? স্ট্রম লিকে বলা হয়, স্ট্রম লিকে। এবছর তো কী বলবো, এখান থেকে একটা কনফিউজিং কোয়েশ্চেন দিয়ে দিয়েছিল, কিন্তু এখানে দেখো কোনো কনফিউজিং নেই, সহজ সহজ। নর্মালি 8-এর বই পড়েছে, এইটা 8-এর বই পেয়ে যাবে। যারা 8-এর বই পড়েছে তারা 11-12-এর কোয়েশ্চেন দিয়েছে 8-এর বই থেকে। হ্যাঁ, 8-এর বই আছে এটা। নেক্সট দেখো নদীর বিপরীত ঢালে যে নদী প্রবাহিত হয়। আরে নদীর বিপরীত বলেই দিয়েছে, বিপরীত। এই দেখো বিপরীত বলেই দিয়েছে, মানে বিপরীতমুখী নদী। হ্যাঁ, বিপরীত বলেই দিয়েছে, তাহলে কে না পারবে না বলো? যে জানে না সেও এটা দেখে অ্যান্সার করে দেবে, ঠিক আছে? এই লেভেলের কোশ্চেন ছিল গতবার 11-12-এ। তারপরে তো কাট অফে আসছি আমি। উচ্চতার যে নিম্ন সীমানার নিচে নদীর নিম্নক্ষয় সংঘটিত হয় না, তাকে কি বলে? তাহলে এটাকে এক কথায় ক্ষয়ের শেষ সীমা বলা হয়। ক্ষয়ের শেষ সীমা কোনটা হবে? নদী, সমুদ্র সমতল। তাহলে হিমবাহের পেছনে যে গভীর হিমদের, এটা হিমবাহ চ্যাপ্টার থেকে দিয়েছে, ঠিক আছে? বাঘসুরুন বলে, বাঘসুরুন। তারপরে দেখো উচ্চ নিম্ন জোয়ার ভাটা, এটা দিয়েছে অগ্রতট বা সম্মুখ তটভূমি বলে, সম্মুখ তটভূমি। নবনিয়ন্ত্রণবাদের তথ্যের প্রবক্তা দিয়েছে দেখো, হ্যাঁ, গ্রিফিথ টেলর। তারপর দিয়েছে আর্থকুণ্ডে কার লেখা? এই এইটা একটা থটের কোয়েশ্চেন, দেখো কত সহজ কোয়েশ্চেন দিয়েছিল, থটের একদম বেসিক সওয়ালগুলো দিয়ে দিয়েছিল, বেসিক। তারপরে দেখো এখানে কী দিয়ে দিয়েছিল, ভূগোলে ওয়েলফেয়ার প্যারাডিম এর প্রবক্তা কে ছিল? হ্যাঁ, সেমেনভ। নেক্সট দেখো আমাদের কোপেনের জলবায়ু, কোপেন যে 5টা জলবায়ু ভাগ করেছিল ABCDE, তার মধ্যে লাস্টটা চেয়েছে, বা লাস্টটা আমরা অক্ষাংশের বেসিসে যদি ভাগ করি, তাহলে অক্ষাংশের বেসিসে যদি ভাগ করি, যদি একদম নিচের দিকে যায় তাহলে কোনটা? মেরু প্রদেশের জলবায়ু। তাহলে সবাই সব পারবে, একদম বেসিক সওয়াল দিয়েছে। কোপেনের জলবায়ু যদি আবার 2-3টে জড়িয়ে যদি দিত তাও আবার মানা ছিল। এখানে একবারে জলবায়ু দিয়ে দিয়েছে, সহজভাবে দিয়ে দিয়েছে জলবায়ু, সহজভাবে। হুম। তাহলে বিশ্বব্যাপী উষ্ণায়ন কিসের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত? বিশ্বব্যাপী উষ্ণায়ন কিসের জন্য হয়? গ্রিন হাউস গ্যাসের জন্য হয়। তাহলে সহজ কোয়েশ্চেন। এই দেখো এই কোয়েশ্চেনটা তো এবার আলাদা করে দিয়েছিল, এই কোয়েশ্চেনটা তো এই বছর এর থেকে একটু কঠিন দিয়েছে। যেটা করিলিস বলা বায়ুচাপের ঢাল, এর মধ্যে দিয়েছিল হচ্ছে, যেটা গতবার দিয়েছিল জিওস্ট্যাটিক বায়ুপ্রবাহ, যেটা করিলিস বলা বায়ুচাপের ঢাল। কিন্তু এবছর দিয়েছিল করিলিস শক্তি আর কেন্দ্রাতিক বল, দুটোর মধ্যে দিয়েছিল, যার ফলে অ্যান্সার হয়ে গেছিলো কি? গ্রেডিয়েন্ট উইন্ড হয়ে গেছিলো। এবছর দিয়েছিল এই কোয়েশ্চেনটাই আলাদা একটু চেঞ্জ করে দিয়েছিল এবার। নেক্সট হচ্ছে মেসোস্ফিয়ার হলো কি? মেসোস্ফিয়ার হলো একটা কি? মেসোস্ফিয়ারে যত উচ্চতা উঠে যায় তত উষ্ণতা হ্রাস পায়, অর্থাৎ স্বাভাবিক স্তর। এটা ভুল দিয়েছে, এ হবে না, স্বাভাবিক স্তর হবে। কারণ আমরা জানি যত উচ্চতা বৃদ্ধি পায় তত উষ্ণতা হ্রাস পায়। যে স্তরের উষ্ণতা হ্রাস পায় সেটা স্বাভাবিক স্তর, আর যখন উচ্চতা বৃদ্ধি যত উষ্ণতা যদি বৃদ্ধি পায় তাহলে সেটা বৈপরীত্য স্তর, কিন্তু এটা তো বৈপরীত্য স্তর না, এটা স্বাভাবিক স্তর। চলো নেক্সট দেখি। মৌসুমি বায়ুর উৎপত্তি সংক্রান্ত প্রত্যক্ষভাবে সম্পর্কিত হলো কি? মৌসুমি বায়ুর উৎপত্তি দেখো, মৌসুমি বায়ু কীভাবে হয়? স্থলভাগ আর জলভাগের যে বন্টন, তার ফলে হয়। তারতম্য উষ্ণতার যে তারতম্য কারণে, একবার নিম্নচাপ উচ্চচাপের কারণেই হয়। মানে এক কথা স্থলবায়ু আর জলবায়ু, যারা সমুদ্রবায়ু যারা পড়েছে তারা ভালো বুঝতে পারবে। মানে মৃত্তিকার রং কিসের উপর নির্ভর করে? খনিজ পদার্থের উপর নির্ভর করে, জৈব পদার্থের উপর নির্ভর করে। আরে বাকি অপশানগুলো দেখলেও বলে দেবে, এত সহজ কোয়েশ্চেন ছিল গতবার। হ্যাঁ, মৃত্তিকার রং কিসের উপর নির্ভর করে? পারবে না এটা কেউ? আরে যে শিলায় লৌহ অক্সাইডের পরিমাণ বেশি থাকে সেটা লাল হয়, যেখানে খনিজে জৈব পদার্থের পরিমাণ বেশি থাকে, হিউমাসের পরিমাণ বেশি থাকে, সেটা কালো হয়। এগুলো তো সবাই বেসিক সওয়াল এগুলো। তারপর দিয়েছে দেখো মৃত্তিকায় লৌহ অক্সাইড। হ্যাঁ, তারপর দিয়েছে দেখো মৃত্তিকায় লৌহ অক্সাইডের আধিক্য কোন স্তরে বেশি দেখা যায়? কোন স্তরে আধিক্য বেশি দেখা যায় বলেছে। হ্যাঁ, তাহলে এই স্তরে বেশি দেখা যায়, কারণ হচ্ছে স্তরকে আমরা এলুভিয়াল স্তর বলি। স্তর হচ্ছে স্তর থেকে চলে যায়, এলুভিয়াল স্তর থেকে চলে যায়, স্তরে গিয়ে সঞ্চয় হয়, তাহলে এখানেই বেশি আধিক্য দেখা যায়। তারপর দেখো ক্রান্তি, মানে প্রত্যেকটা কোয়েশ্চেন দেখো আমি আলোচনা করলাম, প্রত্যেকটা কোয়েশ্চেন দেখো কত সহজ কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, তার মানে যারা গতবার টিচার হয়েছে তারা কোন কোয়েশ্চেনে পরীক্ষা দিয়ে পেয়েছিল তুমি ভাবো। হ্যাঁ,
সেখানে 51 নম্বর সওয়াল কি ক্রান্তীয় মৃত্তিকা, এটা দিয়েছিল কি যে ক্রান্তীয় অঞ্চলে কোন মৃত্তিকা দেখা যায়, ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায়। এক্ষুনি একটা তৃণভূমি পড়লাম, আবার একটা তৃণভূমি এক্ষুনি পড়লাম যে এক্ষুনি দিয়েছিল ভেল্ট তৃণভূমি কোথায়, দক্ষিণ আফ্রিকায়। আবার দিয়েছে হচ্ছে ইউরেশিয়া কোন তৃণভূমি দেখা যায়, স্টেপস তৃণভূমি দেখা যায়। ভাবো, শুধু তৃণভূমি থেকে দুটো কোয়েশ্চেন দিয়েছে, যেটা সবাই জানে, ফ্রির নাম্বার, এগুলো ফ্রির নাম্বার ছিল। ঠিক আছে না? মৃত্তিকা ক্ষয় রোধের কী 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 পদ্ধতি দেয়? আরে ধাপ চাষ একটা মৃত্তিকা ক্ষয় রোধ করে, বৃক্ষরোপণও মৃত্তিকা ক্ষয় রোধ করে, সমোন্নতি তাহলে এটাই করে না, তাহলে এটাই অ্যান্সার। এখানে না বলেছে, করে না বলেছে। তাহলে বাস্তুতন্ত্র হলো একটা মুক্ত প্রণালী। আর যে সকল প্রাণীরাও উদ্ভিদ ও অন্যান্য জীবজন্তুর খাদ্যতে কী বলে, পরভোজী বলে। তাহলে এটা কোনো কোয়েশ্চেন হলো বলো? এগুলোই কোয়েশ্চেন ছিল গতবার, এইটাই ছিল কোয়েশ্চেন। আর এই কোয়েশ্চেনের ওপরে কাট অফ কী ছিল, তার আগে তো ভ্যাকান্সি বলি, ভ্যাকান্সি অনুযায়ী কাট অফ কী ছিল, এই দেখো, এই হচ্ছে ভ্যাকান্সি ছিল। ভ্যাকান্সি ছিল কটা, 183টা। তোমরা এখানে ক্যাটাগরি ওয়াইজও দেখে নিতে পারো, ক্যাটাগরি ওয়াইজও দেখে নিতে পারো। হ্যাঁ, মেল ফিমেলের ভ্যাকান্সি এমনিতে 11-12 কম থাকে, এবছরও কম আছে। 25টার মতো মেল ফিমেল ছিল টোটাল প্রায়। আর টেন্টেড এগুলো বাদ গিয়েছে, এতগুলো বাদ চলে গেছে। হ্যাঁ, এইসব ক্যাটাগরির লোক বাদ চলে গেছে মাস্টার, এতগুলো এই কোয়েশ্চেনেও এতগুলো বাদ। তাহলে কী করে ভালো টিচার চাকরি পাবে তুমি বলো? অথচ তা সত্ত্বেও যে এই যে কাট অফটা গিয়েছে, হ্যাঁ এই কাট অফটা গিয়েছে কাদের জন্যে? শুধুমাত্র এই টেন্টেড মানে প্রায় 70টা টিচার, এই 70টা টিচার শুধুমাত্র এই কাট অফটা ক্লিয়ার করেছিল, 70টা টিচার। তাহলে তুমি ভাবো যে কীভাবে করাপশন হয়েছে, কীভাবে সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছে। আর যার কারণে কাট অফটা এত বেশি গিয়েছে, তার নাহলে আরও কম কাট অফ যেত, আরও কম কাট অফ যেত। মাত্র এই 70 জনের জন্য এই কাট অফ, আর তাও আবার ওই লেভেলের কোয়েশ্চেনে। ঠিক আছে না? হ্যাঁ, এটা ঠিক, যেটা কিন্তু একাডেমিক ফুল ধরা আছে। ঠিক আছে না? এটা কিন্তু একাডেমিক ফুল ধরা আছে, একাডেমিক ফুল যাদের আছে তারাই কাট অফে চান্স পেয়েছে। ঠিক আছে না? আর এটা কিন্তু ইন্টারভিউতে ডাক পেয়েছিল, নট ফাইনাল সিলেকশন। ফাইনাল সিলেকশন আমার যতদূর মনে হয়েছিল 51-52তে পেয়েছিল। হ্যাঁ, 51-52 যারা পেয়েছিল, 55-র মধ্যে যারা 51-52 পেয়েছিল তাদের ফাইনাল সিলেকশন হয়ে গিয়েছিল, তাদের ফাইনালে সিলেকশন হয়ে গিয়েছিল। বাট এটা কিন্তু ইন্টারভিউতে ডাক পেয়েছিল, এরা ইন্টারভিউতে সব ডাক পেয়েছিল। তাহলে তুমি ভাবো যদি কাট অফটা যদি এটা যদি পুরোটাই 208টাই যদি নিত, 208টা যদি ঠিকঠাকভাবে জেনুইনলি নিত, তাহলে হয়তো এরাও আজকে চাকরি করতো, যারা 49, 45, 46 পেয়েছে তারাও চাকরি করতো, চাকরিতে জয়েন করে যেত। হয়তো এরা ইন্টারভিউতে ডাক পেয়েছিল, হয়তো বাদ চলে গেছে এদের মধ্যে 2-1 জন। বাট এখানে কী হতো, তাহলে সবাই চাকরি পেয়ে যেত, আরও কম কাট অফ যেতে পারতো, এই কাট অফটা আরও কম যেত, আরও কম যেত। ঠিক আছে না? তাহলে ওই লেভেলের কোয়েশ্চেনে এই কাট অফ। এবার দেখো, তাহলে যারা বলছিল যে প্রচুর কাট অফ যাবে, তাহলে বলো এই কোয়েশ্চেনে যদি এই কাট অফ যায়, তাহলে এবছরের কোয়েশ্চেন কি এর থেকে সহজ ছিল? তুমি বলো, এই যে 2016 সালের যে কোয়েশ্চেনটা দেখালাম 11-12-এর, এর থেকে কি এবছরের কোয়েশ্চেন সহজ? না 9-10-এর কোয়েশ্চেনের থেকে সহজ ছিল, না 11-12-এর কোয়েশ্চেনের থেকে সহজ ছিল। অর্থাৎ দুটোই এর কোয়েশ্চেনের থেকে কঠিন ছিল এবছর। অতএব কোনোটারই ভ্যাকান্সি আমাদের যে আমরা যেটা রটাচ্ছি, হ্যাঁ অন্যান্য সাবজেক্ট হয়তো বিরাট সহজ হতে পারে, বাট জিওগ্রাফির কোয়েশ্চেন কিন্তু যদি দেখা যায়, তোমাদেরকে তো দেখালাম তুলনামূলকভাবে, তো তুলনামূলকভাবে দেখতে গেলে কোয়েশ্চেনের লেভেল কিন্তু বরঞ্চ 2016 থেকে এবছর কঠিন হয়েছে, 2016 থেকে এবছরই ভালো কোয়েশ্চেন ছিল। দেখো এবার এবছরের কিছু কোয়েশ্চেন দেখো। আগেই বলে রাখি, 2025-এর যে কোয়েশ্চেনগুলো ছিল তার মধ্যে 4টে কোয়েশ্চেন তো ওরা প্রথমেই অ্যান্সার কিতেই ভুল দিয়ে দিয়েছে। 4টে কোয়েশ্চেন তো একদম মানে কী বলবো, এটা তো ওরা কীভাবে অ্যান্সার দিয়েছে, এটা তো অবিশ্বাস্য একটা ব্যাপার। কীভাবে অ্যান্সার কিটা এটা করেছে, কীভাবে এই 4টে কোয়েশ্চেনের অ্যান্সার কী হয়েছে। এই 4টে অ্যান্সার যারা পেয়ে যাবে, এরা প্রত্যেকেই পেয়ে যাবে, এটা প্রত্যেকেই পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। যারা এই 4টের মধ্যে যেটা যেটা করেছে, এখানে যেমন অ্যান্সার হবে, এখানে অ্যাকচুয়ালি সাবানো জলবায়ু ওরা ভূমধ্য নিয়েছে, বাট সাবানো হবে অ্যান্সার। এখানে 7টা হয়েছে, ওরা নিয়েছে 10টা, বাট হবে 7টা। ওরা নিয়েছে এটা মনে হয় কানহা, কিন্তু অ্যান্সার হবে জিম করবেট। ওই এটা নিয়েছে ওরা ট্যান্সলে নিয়েছে, ট্যান্সলে তো বাস্তুতন্ত্র ব্যবহার করে, ইকোলজি থোড়ি ব্যবহার করে, ইকোলজি ব্যবহার করে আর্নেস্ট হেকেল ব্যবহার। অতএব এই 4টে নাম্বারের মধ্যে যারা এই 4টের মধ্যে যেটা করেছে তাদের তো নম্বর বেড়ে যাবে। যদি এই 4টি কারো এই আমি যেটা বললাম এটা ঠিক হয়, তাহলে তারা মনে হয় 4টে পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই, কোনো এটা পেয়ে যাওয়া উচিত, এটা তো পেয়ে যাওয়া উচিত, কারণ এটা জলজান্ত ভুল, এটার কোনো রকম মানেই হয় না ওরা যে অ্যান্সারটা লিখছে ওটা হওয়ার মতো, কোনো প্রুফই নেই তার জন্য। কিন্তু এই 4টে তো অবশ্যই পেয়ে যাওয়ার দরকার আছে, কিন্তু বাকি আরও 2-4টে কনফিউজিং কোয়েশ্চেন আছে এবছর। হ্যাঁ, বাট এই 4টে তো অবশ্যই পেয়ে যাচ্ছ। এবার দেখো কিন্তু এই ধরনের সিচুয়েশন কিন্তু গতবার ছিল না, তুমি খেয়াল করো 2016-তে কিন্তু এই ধরনের সিচুয়েশন কিন্তু ছিল না। 2016-তে কত সহজ কোয়েশ্চেন ছিল এবং নর্মাল সওয়াল ছিল বলো। অথচ এবছরের সওয়াল দেখো, আমি এখানে সেই সওয়ালগুলো নিয়েছি, আবার বলে দিচ্ছি, এখানে আমি সেই সওয়ালগুলো নিয়েছি যেগুলো কিন্তু ছেলেপেলে ভুল করেছে, যেগুলো কিন্তু ওরা কনফিউজ হয়েছে পরীক্ষার হলের মধ্যে এবং ভুল করে আসার সম্ভাবনা বেশি। এমনকি তোমরাও দেখতে পাবে, তোমরাও এখনই মিলিয়ে দেখতে পারো যে তোমরাও দেখো এর মধ্যেই সব বেশিরভাগ ভুল করেছো। তোমাদেরও যে ভুলটা হয়েছে দেখো এই কোয়েশ্চেনগুলোর মধ্যেই হয়েছে, আমি যেগুলো দেখাচ্ছি 2025, যেমন অল্টিমিটার যন্ত্র অনেকেই কী করেছে, সমুদ্রতল থেকে বায়ুর চাপ ধরে নিয়েছে, হয়তো তাদের বই লেখা আছে, বাট এটা তো অ্যান্সার তো সমুদ্রতল থেকে উচ্চতায় হবে, হয়তো
অনেকের বইয়ে অনেকে হয়তো এটা মিসভাবে পড়েছে ভালো করে, তো তার জন্য হয়তো অনেকে সমুদ্রতল থেকে বায়ুচাপ এটাও পড়ে নিচ্ছে। বাট অল্টিমিটার কিন্তু যন্ত্রটা দেখো কিন্তু কমন যন্ত্র নয়, এটা একটা আনকমন একটা যন্ত্র দিয়ে দিয়েছে, আনকমন, যেটা আমাদের বায়ুর গতিবেগ যেমন যদি দিতে পারতো, তারপর বায়ুর অভিমুখ যেমন বাত পতাকা, হ্যাঁ, তারপর বায়ুর গতিবেগ যেমন অ্যানিমোমিটার, তারপরে বায়ুর আর্দ্রতা, তারপরে বায়ুর আর্দ্রতা যে হাইগ্রোমিটার, ব্যারোমিটার, এইসব দিলে পারে তো তাও ঠিক ছিল। বাট শেষে দিয়ে দিয়েছিল কি অল্টিমিটার, যেটা অনেকের ক্ষেত্রেই কিন্তু অজানা, সবকে কিন্তু ভাবিয়েছে কোয়েশ্চেনটা একবার। এটা কী ছিল, জীব ভূরাসায়নিক চক্র থেকে দিয়ে দিয়েছিল কোয়েশ্চেন, পাললিক শিলায় ভূরাসায়নিক চক্র, যেটার অ্যান্সার হয়েছে সালফার ও ফসফরাস, কিন্তু এটাও কিন্তু অনেকেরই অজানা কোয়েশ্চেন, এটাও কিন্তু অনেকেরই অজানা কোয়েশ্চেন। তারপর আবহবিকারের প্রকৃতি ও মাত্রা বহুলাংশে নির্ভর করে, এটা বহু ছেলেপেলের ভুল হয়েছে, বহু ছেলেপেলে অনেকেই ভুল করেছে এটা। হ্যাঁ, যেমন এটা ওরা জলবায়ু অ্যান্সার নিয়েছে বটে, কিন্তু এটা নিয়ে সত্যি বলতে আমারও এই দুটোই এখানে ডাউটফুল অ্যান্সার। এখানে শিলার প্রকৃতিও কোনো একটা অংশ আমি অনেক দেখেছি, অনেক বইয়ে এটা লেখা আছে যে শিলার প্রকৃতিও কিন্তু একটা গুরুত্বপূর্ণভাবে দায়ী। কারণ এখানে প্রশ্ন অনুযায়ী কিন্তু শিলার প্রকৃতিও একটা দায়ী, কারণ হচ্ছে দেখো এখানে আবহবিকারের প্রকৃতি ও মাত্রা, আমি মানছি জলবায়ু এখানে অ্যান্সার, ওরা যেটা নিয়েছে একটা বেসিক সেন্সে এটাই অ্যান্সার, এবং এটাই বেশিরভাগ তোমরা করবে, নাম্বারও পেয়ে যাবে, হয়তো জলবায়ু চেঞ্জ হবে না এটুকু শিওর, কারণ এই কোয়েশ্চেন চেঞ্জ হওয়ার আর সম্ভাবনা নেই। যারা অন্য করেছে তাদের হয়তো ভুলই হয়ে গেল একটা, তাই বলছি, মানে এখানে আমি সেগুলোই আলোচনা করছি, কোনটা ভুল কোনটা ঠিক সে নিয়ে তো আমি এখানে আলোচনা করছি না। আমি এখানে এটাই বলতে চাইছি যে ছাত্ররা কোন কোন কোয়েশ্চেনে ভুল করেছে, জেনারেলি কোন কোন কোয়েশ্চেনে ভুল করেছে, ভুল হওয়ার সম্ভাবনা কোন কোন কোয়েশ্চেনে রয়েছে। তো দেখো এখানে যেমন দেখা গেছে যে অনেকে করেছে শিলার প্রকৃতি, কারণ এখানে সত্যি কথা বলতে গেলে অনেক বইয়ে এটাও লেখা থাকে যে প্রকৃতি এবং মাত্রা, অ্যাকচুয়ালি মাত্রা না, আবহবিকারের মাত্রাটা শিলার প্রকৃতির উপরেই নির্ভর করে, একটা ভালো পরিমাণে নির্ভর করে। যদি অনেক বই আছে সোর্স, সুভাষ রঞ্জন বসু বলে যে একজন ভালো লেখক, তারও আরও কিছু বইয়ে এটা লেখা থাকে। হ্যাঁ, তো আবহবিকারের অ্যাকচুয়ালি জলবায়ু তো আবহবিকার ঘটাতে সাহায্য করে, জলবায়ু কিন্তু আবহবিকার ঘটাতে সাহায্য করে, কিন্তু শিলার প্রকৃতিও কিন্তু একটা এক কথায় আমার বলার এটা কিন্তু একটা কনফিউজিং কোয়েশ্চেন, যে অনেকেই কিন্তু এটা ভুল করেছে। চলো নেক্সট দেখো লানিনা। লানিনা কি? লানিনা হচ্ছে দেখো ধনাত্মক, ঋণাত্মক, নিরপেক্ষ ধ্রুবক। অনেকেই লানিনা সম্পর্কে যে সম্পর্কটা বুঝতে পারিনি। অনেকে জানে যে এলনিনোর সময় ভারতে খরা হয়, বা লানিনার সময়তে কী হয় আর অতটা খেয়াল করেনি, বা লানিনার সময়তে যে বেশি পরিমাণে বৃষ্টিপাত হয় এটা অনেকে জানা নেই। এলনিনোর সময়তে খরা হয়, বা লানিনাতে প্রচুর বৃষ্টিপাত হয় বা বন্যা হয়, তো সেই জন্যে লানিনার সঙ্গে সম্পর্ক সেই হিসেবে সম্পর্ক ধনাত্মক, অনেকে কেউ নিরপেক্ষ করে দিয়েছে, কেউ আবার ঋণাত্মক করে দিয়েছে। যাই হোক, এই কোয়েশ্চেনটা অনেকে যারা ভালো, যাদের ডিটেলসের যে নলেজ আছে কী সম্পর্ক, তারা একমাত্র এটা ভালো অ্যান্সার করতে পেরেছে। নেক্সট হচ্ছে দেখো কোরিলিস, এখনই একটু আগেই বললাম এই কোয়েশ্চেনটা, দেখো গতবারও ছিল কোরিলিস বলের সঙ্গে, গতবার ছিল কি বায়ু চাপ ঢাল, কিন্তু এবছর দিয়েছে কোরিলিস বলের সঙ্গে কেন্দ্রাতিক বল, যার জন্য এবার অ্যান্সার হয়ে গেছে গ্রেডিয়েন্ট উইন্ড। ঠিক আছে, যেটা গতবার অ্যান্সার দিয়েছিল কি জিওস্ট্যাটিক উইন্ড, গতবারের কোয়েশ্চেন অনুযায়ী উত্তর হয়েছিল জিওস্ট্যাটিক, বাট এই বছর হয়েছে গ্রেডিয়েন্ট উইন্ড। চলো নেক্সট দেখি আমরা ঘণ্টাকৃতির বয়সলিঙ্গ পিরামিডের নির্দেশ করে, এটা অনেকেই ভুল করেছে, অনেকের মধ্যেই কনফিউশন হয়েছে, বিশেষ করে বেশিরভাগ জনের মধ্যেই কনফিউশন করেছে যারা পড়াশোনা করেছে, তাদের কাম্য জনসংখ্যা স্থিতিশীল জনসংখ্যার মধ্যে। তাহলে তুমি বলো এই যে কোয়েশ্চেনগুলো দিয়েছে এগুলো কি ডাইরেক্ট কোয়েশ্চেন? কী মনে হয় তোমার, এগুলো ডাইরেক্ট কোয়েশ্চেন? এগুলো সব ইনডাইরেক্টলি কোয়েশ্চেন, এগুলো বইয়ে পাই টু পাই পাবে না, যেটা তুমি 2016 কোয়েশ্চেনে পেয়েছো, একদম ডাইরেক্ট কোয়েশ্চেন পেয়ে গেছে। বাট এইখানে যে কোয়েশ্চেনগুলো তুমি পাচ্ছ এগুলো দেখো সব অনেকটা ইনডাইরেক্ট কোয়েশ্চেন। অথবা এখানে তাকে জানতে হবে যে ঘণ্টা আকৃতির পিরামিডটা কত নম্বর ইয়েতে হয়, মানে যেটা জনসংখ্যা বৃদ্ধির কত নম্বর পর্যায়ে হয়, স্থিতিশীল জনসংখ্যা, এটা অ্যাকচুয়ালি অ্যান্সার হবে স্থিতিশীল জনসংখ্যা, তবেই সে এটা প্রেডিকশন করে অ্যান্সার করতে পারবে। নেক্সট হচ্ছে কাম্য জনসংখ্যা। দেখো কাম্য জনসংখ্যা বেশিরভাগ জনাই কাম্য জনসংখ্যা মনে রাখা হচ্ছে ক্যাননের দেওয়া, ক্যানন, কিন্তু ওরা দেখো কী অপশন করেছে, ক্যানন দুটো অপশনে দিয়ে রেখেছে, দেখেছো, ক্যানন দুটো অপশনে দিয়ে রেখেছে, কিন্তু ক্যাননের সঙ্গেও আরেকজন হচ্ছে সন্ডার্স, এটা হচ্ছে অ্যান্সার, ক্যাননের সঙ্গে সন্ডার্স। অনেকে কী করেছে, ক্যাননটা হয়তো মনে রাখতে পেরেছে, ওরা অনেকে জিমারম্যান এইসব কিছু একটা করে চলে এসেছে। তো যাই হোক, এটাও একটা ভালো কোয়েশ্চেন বলা যেতে পারে। এগুলোই ভুল হয়েছে, এগুলোই সাধারণত ছাত্ররা বা তোমরা সবাই অনেকেই দেখো এর মধ্যেই ভুল করেছো। নিম্নলিখিত প্রাণী প্রজাতিগুলির মধ্যে কোনটি বিপন্ন প্রজাতি? ঠিক আছে না, বিপন্ন প্রজাতি কোনটা? এশিয়াটিক সিংহ হচ্ছে একটা বিপন্ন প্রজাতি, এটাতেও অনেকের মধ্যে কনফিউজিং করছে, কেউ আবার বলছে নাকি এটা ককেশীয় বাঘ, ঠিক আছে না, কেউ আবার ভারতীয় হাতি বলতেও কেউ ছাড়ছে না, অনেকেই অনেক কিছু বলছে, ডোডো পাখি তো বিলুপ্ত প্রায়, ডোডো পাখি তো হবেই না, তো অনেকেই এর মধ্যে একটা কনফিউজিং করছে। অ্যাকচুয়ালি অ্যান্সার এশিয়াটিক সিংহ নিচে, যেটা ওটা চেঞ্জ হবে না যতদূর সম্ভব, ওরা এশিয়াটিক সিংহটাই থাকবে। নেক্সট হচ্ছে মরু অঞ্চলের ক্ষয়চক্রের শেষ পর্যায়ে কোন ধরনের ভূমিরূপ দেখা যায়? মরু অঞ্চলের ক্ষয়চক্র অনেকে আবার মোনাডোনক ভেবেছে, কিন্তু মোনাডোনক তো মরু অঞ্চলে থরি হয়, মোনাডোনক হচ্ছে ডেভিসের দেওয়া থিওরি,
মোড়ানো করেছে ডেভিসের থিওরি, ইনসেলবার যাবে এখানে, তাই না? তাহলে এখানে মোটামুটি এই কোয়েশ্চেনে অনেকে ভুল করেছে। তারপরে দেখো নিম্নলিখিত মৃত্তিকা সৃষ্টির নিয়ন্ত্রকগুলির মধ্যে কোনটা গৌণ নিয়ন্ত্রক? এটা হচ্ছে মৃত্তিকা সৃষ্টির যে জেনিথ থিওরি, জেনিথ যে তত্ত্বটা আছে না, জেনিথ যে মৃত্তিকা সৃষ্টির নিয়ন্ত্রকগুলো বলেছে সক্রিয় কারণ নিষ্ক্রিয় কারণ, সেইখান থেকে দিয়েছে। নিষ্ক্রিয় কারণের কথা বলেছে এখানে, নিষ্ক্রিয় কারণ। নিষ্ক্রিয় কারণ কি? ভূমিরূপ। এগুলো হচ্ছে সবই সক্রিয় কারণ। ঠিক আছে, এই কোয়েশ্চেনটা দেখো কত ভালো একটা কোয়েশ্চেন দিয়েছিল, কত ভালো কোয়েশ্চেন। এই ধরনের কোয়েশ্চেন কিন্তু গতবার ছিল না, তুমি নিজেই দেখো, আমি তোমাকে তো দেখালাম এই ধরনের কোয়েশ্চেন ছিল গতবার, ছিল না। যেখানে কনফিউজিং কোয়েশ্চেন দেখো, কনফিউজিংই কনফিউশন, মানে প্রত্যেকটা স্টুডেন্টকে ভাবিয়েছে কোয়েশ্চেনগুলো। হ্যাঁ, তারপরেও তো তোমার এই পরীক্ষাটা তো হয়েছে আবার 1 মাস 1.5 মাসের প্রিপারেশনে। তুমি এটাও ভাবো এবছর যে পরীক্ষাটা হয়েছে এটা 1 মাস 1.5 মাসের, কিন্তু গতবার যে পরীক্ষা 2016তে সেখানে অনেকের অনেক প্রিপারেশন ছিল, অনেকের অনেক প্রিপারেশন ছিল, অনেক দিন ধরে পড়াশোনা করেছে। কারণ আজকে দীর্ঘ 9 বছর ধরে পরীক্ষা নেই, 9 বছর ধরে পরীক্ষা নেওয়া না থাকার কারণে 1-1.5 মাসের মধ্যে পরীক্ষা নিয়ে নিয়েছে। ঠিক আছে, আর কত মাস্টার তো ঠিকঠাক করে পড়তেও বসতে পারেনি, অনেক মাস্টার তো ঠিকঠাক পড়তে বসতে পারেনি, তার জন্য অনেকে নাম্বার কম পেয়েছে। আমি বলছি সবই, দেখো বলবো আমি লাস্ট পর্যন্ত। তো এখানে মৌসুমি নিম্নচাপ দুর্বল হয়ে যাওয়ার কারণে এটা অনেকে ভেবেছে সেপ্টেম্বর, কিন্তু অ্যাকচুয়ালি সেপ্টেম্বর থেকে তো মৌসুমি বায়ু প্রত্যাবর্তন শুরু হয়, মানে রাজস্থানের ওই দিক থেকে শুরু হয়। বাট এখানে যে স্টেটমেন্টটা দিয়েছে সেই স্টেটমেন্ট অনুযায়ী অক্টোবর হয়েছে এখানে, সরি অ্যান্সার। তারপরে দেখো এখানে দিয়েছে ব্ল্যাক বডি, এটা দিয়েছে থর থেকে দিয়েছে, RSGIS থেকে দিয়েছে। এখানে দেখো একটা অনেকেই পারেনি কোয়েশ্চেনটা, তার জন্য নেওয়া হয়েছে। আমি সেগুলো নিয়েছি যেগুলো পারেনি অনেকে। কোরোলজিটা অনেকেই পারেনি, যেটা হবে হার্টসন হবে। অ্যাকচুয়ালি কোরোলজি স্ট্রাবো, বাট এখানে স্ট্রাবো অপশনই নাই। অনেকেই জানে যে কোরোলজি হচ্ছে স্ট্যাবো, বা স্ট্যাবো অপশনে পায়নি, তখন আর যেটা যে কোনো একটা আন্দাজে মেরে দিয়েছে। ঠিক আছে না, কিন্তু কোরোলজি শব্দটা স্ট্যাবো যেমন তেমনি হার্টসনও, প্রায় কোরোলজির সঙ্গে হার্টসনও যুক্ত ধারণার সঙ্গে। নেক্সট হচ্ছে এই কোয়েশ্চেনটা তোকে দুর্যোগ বিপর্যয় থেকে দিয়েছে, ক্ষমতা ও বিপন্নতা নিয়ন্ত্রণ। ঠিক আছে, অনেকে ঝুঁকি বিপন্নতা বিপর্যয় কি না কী করেছে, বাট অ্যাকচুয়ালি ক্ষমতা, এটা অনেকে ভুল করেছে। নেক্সট হচ্ছে কল্যাণমূলক ভূগোল। ঠিক আছে, ওয়েলফেয়ার জিওগ্রাফির সঙ্গে কে যুক্ত? ওয়েলফেয়ার জিওগ্রাফির সঙ্গে স্মিথ যুক্ত। হ্যাঁ, খাদ্য জালিকা শব্দটা এটা ভাবো, এটা অনেক বই খুঁজেই পাবে না, অনেক বই পাবে না। এটা অনেকে ভুল করেছে, অনেকে। এই কোয়েশ্চেনটা অ্যাকচুয়ালি অ্যান্সার হবে চার্লস এলটন। ঠিক আছে না, চার্লস এলটনের যেখানে অ্যান্সার, যেটা অনেকে ভাবতেই পারেনি। অ্যাকচুয়ালি চার্লস এলটন কি, এত তো সংখ্যার পিরামিডের ধারণা দিয়েছিল। তো সবাই হয়তো ভেবেছে এত পিরামিডের ধারণা দিয়েছে, তাহলে খাদ্য জালিকা তো হতেই পারে না, কিন্তু অ্যাকচুয়ালি খাদ্য জালিকার ধারণাও চার্লস এলটনই দিয়েছিল। তারপর ভারতের ডেটাম তল, এটা দেখো কেমন কনফিউজিং কোয়েশ্চেন। দেখো এটা কনফিউজিং তো বলতে, এটা তো তোমার এক বই এক একটা লেখা থাকে, জানো তো। কারণ এখানে করাচিও একটা অনেকেই চিন্তা করেছে, যারা যারা পড়েছে, যারা বহু পুরানো দিনের, অনেকে হয়তো যাদের কাছে যে বই আছে সেই পুরানো দিনের বই, অনেকের বই করাচি লেখা আছে। ঠিক আছে না, এখনকার নিউলি যে সব বইগুলো আছে সেখানে আবার মুম্বাই লেখা আছে। যদিও মুম্বাই অ্যান্সার, যে নিউ বর্তমানে এখন মুম্বাই হয়ে গেছে, বাট যারা পুরানো বই পড়ে পরীক্ষা দিয়েছে, যারা পুরানো প্রিভিয়াস নলেজ থেকে যারা দিয়েছে, তারা সব করাচি করেছে। হ্যাঁ, তারপরে কেউ তো আবার চেন্নাই, কারো বই আবার চেন্নাইও লেখা আছে। যেমন তুমি যদি শঙ্কর অধিকারীর বই দেখো, শঙ্কর অধিকারীর বই আবার ডেটাম তল আবার চেন্নাই লেখা আছে। তো এটা একটা কনফিউজিং কোয়েশ্চেন। তো তার জন্য এটা নিয়েও একটা বিরাট সবার মধ্যে দ্বন্দ্ব রয়েছে যে কি করবে এটা এখন। যদিও এটা কিছু করবে না, মুম্বাই থাকবে, মুম্বাই, কারণ বর্তমানে এখন মুম্বাই হয়ে গেছে। চলো নেক্সট দেখো, কোয়াটার্নারি সেক্টর বলতে কী বোঝায়? কোয়াটার্নারি সেক্টর গতবার কী ছিল? গতবার দিয়েছিল তথ্য প্রযুক্তি শিল্প, কিন্তু এই বছর দেখো, আমি বলেছিলাম তথ্য প্রযুক্তি আর গবেষণা হবে, কিন্তু এই বছর গবেষণার উল্লেখই করেনি, এমন একটা দিয়ে দিয়েছে যেটা কনফিউজিং বাড়িয়ে দিয়েছে। এটা দিয়ে জ্ঞানভিত্তিক কার্যকলাপ, আর একটা অপশনে রেখেছে প্রশাসন। অনেকেই প্রশাসনকে গুলিয়ে ফেলবে, কিন্তু প্রশাসন হচ্ছে পঞ্চম। ঠিক আছে না, ব্যাংকিং ক্ষেত্র আর পরিষেবা এই দুটোই হচ্ছে তৃতীয়। তাহলে এইটা হচ্ছে জ্ঞানভিত্তিক, এটা হচ্ছে চতুর্থ, দেবে এটা অ্যান্সার। চলো, অর্থাৎ যারা এইভাবে ভাবতে পারবে তারাই করতে পেরেছে অ্যান্সারগুলো। তারপরে দেখো 0.002 মিমি, এটা তো অনেকেই পারেনি, অনেকেই ভুল করেছে। এটা তো একটা ভালো কোয়েশ্চেন, যাদের রিসেন্টলি যারা পড়েছে মনে আছে তারাই পেরেছে করদম। নেক্সট দেখো এই কোয়েশ্চেনটা তো চেন সার্ভে, এটা তো অনেকেই পারেনি, অনেকেই জানে না, এটা তো কোনো বইয়ে ঠিকঠাকভাবে দেওয়াই নেই। তাহলে তুমি ভাবো যে এবছরের কোয়েশ্চেনের লেভেল কী ছিল, যেটা অ্যাকচুয়ালি এবছরের কোয়েশ্চেনের যে লেভেল ছিল না, অনেকটা নেটসের লেভেলের কোয়েশ্চেন ছিল, এত কনফিউজিং কোয়েশ্চেন ছিল, প্রায় 24টা কোয়েশ্চেন আছে এখানে, প্রায় 24টা কোয়েশ্চেন প্রায়। তাহলে এতগুলো কোয়েশ্চেন, কনফিউজিং কোয়েশ্চেন ছিল, যেখানে ছাত্ররা ভুল করেছে, করার মতো কোয়েশ্চেন। ঠিক আছে না, তো এই হচ্ছে, এবার আমরা দেখি যে এবছরের গতবারের সঙ্গে এবার যদি আলোচনা করতে যাই, যদি দেখা যায় যে এসএলএসটিতে গতবার আগেই বললাম যে 208টা ভ্যাকান্সি ছিল, 8টা ভ্যাকান্সি ছিল। আর অ্যাকচুয়ালি আনটেন্টেড টিচার, মানে যেটা একদম জেনুইনলি তো বলা যাবে না, তাই না? এদের মধ্যেও আবার কে টাকা দিয়েছে সেটা তো বলা যাবে না, তবে এটা বলা যাবে যে আনটেন্টেড, এরা আনটেন্টেড, মানে এদেরকে চিহ্নিত করা যায়নি, তাই না? তো এদের মধ্যে আবার কেউ থাকতেও পারে যে হয়তো বাদ ধরতে পারেনি। এরা তো বাদ চলে গেছে, এরা তো পুরো বাদ চলে গেছে, এদের থেকে তো ধরে ফেলেছে, এদের তো সাদা ওইমার থেকে পেয়েছে, এরা তো ধরে ফেলেছে। অতএব এটাই বলে যে জিওগ্রাফিতে না সব থেকে করাপ্টেড বেশি হয়েছিল,
জিওগ্রাফিতে না গত বছর ওই জন্যই আমি বলছি যে যদিও অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে হয়তো বা একটু চাপ আছে, অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে হয়তো বা একটু কম্পিটিশনটা হয়তো বা অনেকের আছে ভরসা কমে যাচ্ছে, কারণ ওদের সাবজেক্টে অনেকের হয়তো ভ্যাকান্সি কমে গেছে, অনেক কিছু ঘটেছে। তো কিন্তু জিওগ্রাফিতে কিন্তু এটা হয়নি। জিওগ্রাফির ছাত্রদের তোমাদের জন্য বলছি, জিওগ্রাফিতে কিন্তু তোমাদের একটা বহুত সংখ্যক নিউ ক্যান্ডিডেট এবার হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্তত জিওগ্রাফিতে ক্ষেত্রে তোমাদের একটা সম্ভাবনা রয়েছে, কারণ জিওগ্রাফিতে অনেক নিউ ক্যান্ডিডেট ঢুকবে। সায়েন্সের ক্ষেত্রে হয়তো দেখা গেছে যে অনেক বিপদে, সায়েন্সের ক্ষেত্রে হয়তো চাকরি পাওয়াটা এই বছর অনেক কঠিন হয়ে গেছে, কারণ অনেক ভ্যাকান্সি কমে গেছে সায়েন্সের ক্ষেত্রে। বাট জিওগ্রাফিতে কিন্তু অনেক অপরচুনিটি রয়েছে এবছর জিওগ্রাফির ক্ষেত্রে। হ্যাঁ, কারণ জিওগ্রাফিতে সব থেকে বেশি করাপ্টেড হয়েছিল, বহুত বাদ গিয়েছিল। হ্যাঁ, টিকে রয়েছে খুব কম মাস্টার, আর ভ্যাকান্সি দিয়েছে খুব মোটামুটি, ভ্যাকান্সি তো বাকিদের থেকে কমই আছে, বাট তাও মোটামুটি একটা মোটামুটি অ্যাভারেজ ভালোই আছে। গতবার যদি কাট অফ দেখা যায়, এক্ষুনি বললাম যে ইউআরদের কাট অফ গিয়েছিল 49, মানে প্রায় 6 কম গিয়েছিল। 55-র মধ্যে পরীক্ষা ছিল, যাদের একাডেমিক ফুল ছিল, যাদের একাডেমিক ফুল তারা যারা 49-এ ইন্টারভিউতে ডাক পেয়েছিল। এটা তারাই ডাক পেয়েছিল যাদের ইন্টারভিউতে, যারা একাডেমিক 35-এ 35 ছিল, যাদের একাডেমিক 33 ছিল, যাদের একাডেমিক 33 ছিল তারা আরও অন্তত 2 করে বেশি পেতে হয়েছিল তাদেরকে। ঠিক আছে না? চলো এবার আমরা দেখবো যে নেক্সট এবছরের কী কাট অফ ছিল, এবছরের কী সিনারিও। এবছর 11-12 যদি দেখতে যাই, 11-12 দেখা গেছে 60 নম্বরের পরীক্ষা, যেটা গতবার 55 ছিল, এবছর দেখা গেছে 60 নম্বরের পরীক্ষা, 10 নম্বর এক্সপিরিয়েন্স, 10 নম্বর হচ্ছে আমাদের একাডেমিক কোয়ালিফিকেশন। তো এবার এই এই হিসেবে যদি দেখা যায় এবছরের ভ্যাকান্সি কী সেটাও আমাদেরকে দেখতে হবে। এবছরের ভ্যাকান্সি প্রায় আছে 463টা ভ্যাকান্সি, 463টা। যেখানে যেখানে গতবার দেখো যেখানে আনটেন্টেড ছিল 69, যেখানে যেটা হচ্ছে অ্যাকচুয়ালি জেনুইন টিচার হিসেবে যদি আমি এখন ধরেই নিই যে এরা জেনুইন টিচার, তো সেই হিসেবে এর থেকে দেখো কত গুণ বেশি ভ্যাকান্সি, কত গুণ বেশি ভ্যাকান্সি। আর এবছর কিন্তু করাপশন হওয়ার সম্ভাবনা কিন্তু কম রয়েছে, কারণ যেহেতু এটা সুপ্রিম কোর্টের নির্দেশে হচ্ছে, তাই করাপশন হওয়া কম রয়েছে। এবার তোমাদের মধ্যে অনেকেই মনে হতে পারে যে স্যার এখানে তো অনেক টিচার ঢুকবে, 9-10 টিচারও ঢুকবে। হ্যাঁ, ওইটাই হয়তো কাট অফে একটু জেনারেলদের ক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে, 11-12-এ জেনারেল ক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে। কিন্তু তোমাদেরকে এটাও বলে রাখি, স্যারদের এই যে এই কোয়েশ্চেনে মাস্টারদের যে গত বছরের যে মাস্টার ছিল তাদের পরীক্ষা খুব একটি ভালো হয়নি। আর দ্বিতীয় কথা, তাদের না যারা 2016 সালে যারা চাকরি পেয়েছিল গতবার, কারণ তার আগে যারা চাকরি 2016-তে বা তার আগে যারা চাকরি পেয়েছিল তাদের অনেকেরই একাডেমিক ফুল নেই। ঠিক আছে না? তারা অনেকেই মাস্টার ডিগ্রিতে এবছর তারা মাস্টার ডিগ্রি বা, কারণ এখানে তো মাস্টার ডিগ্রি অনুযায়ী হবে, তো অনেকেরই তাদের গ্র্যাজুয়েশন মাস্টার ডিগ্রিতে 60% নেই। যার কারণে, কারণ তখনকার দিনে নাম্বার কম পাওয়া যেত, তো তাদের অনেকেরই একাডেমিক 8 হয়ে আছে, যেটা একটা তোমাদের ক্ষেত্রে একটা অপরচুনিটি। যাদের 10 হয়ে আছে তাদের ক্ষেত্রে একটা বিরাট অপরচুনিটি, কারণ কারণ আগে আগে অত নাম্বার পাওয়া যেত না, এখন যেভাবে পাওয়া যায়। তো তো সেই ক্ষেত্রে এবার যদি দেখা যায় যে কাট অফের ক্ষেত্রে, তো এবার একটা হিউজ পরিমাণ তোমরা চান্স পাবে, কারণ এটা কয়েক গুণ বেড়ে গেছে। দেখো প্রায় কয়েক গুণ বেড়ে গেছে, কয়েক গুণ। হ্যাঁ, প্রায় 6 7 42, হ্যাঁ প্রায় 6 গুণ, 6 7 গুণ, 6 7 গুণ বেড়ে গেছে, 6 7 গুণ বেড়ে গেছে। এবার সেই তুলনায় ইন্টারভিউতে তো দেখো, ইন্টারভিউতে কত ডাক পাবে দেখো, এটা তো ভ্যাকান্সি বলছি, ইন্টারভিউতে আবার এত ডাক পাবে, এত ইন্টারভিউতে। হ্যাঁ, যদিও এরাও ইন্টারভিউতেই ডাক পেয়েছিল, বাট ইন্টারভিউতে দেখো যদি, হ্যাঁ 1.8 করেছে, 1.6 বলেছে, বাট 1.8 এই কারণেই ধরা হয়েছে, কারণ লাস্ট নাম্বারটা যেটা থাকবে, লাস্ট নাম্বারটা অনেকেই চান্স পাবে, লাস্ট নাম্বারটা অনেকেই চান্স পাবে। ঠিক আছে না? কারণ লাস্ট নাম্বারে ধরো বা কোনো একটা সাবজেক্টে ধরো 54 বা 52 বা 50 নামলো, তাহলে 50 যতজন পেয়েছে সবকেই ডাকতে হবে। ঠিক আছে না? সেই হিসাবে মোটামুটি ডাক পেয়ে যাবে, প্রায় 1.8 গুণ হারেই ডাক পেয়ে যাবে। ঠিক আছে না? এবার ইন্টারভিউতে এবার প্রশ্ন হতে পারে স্যার যে জিওগ্রাফিতে অনেক তো স্যাররা সব চান্স পেয়ে যাবে, আমাদের আর কি সিট থাকবে, সবই স্যাররা পেয়ে যাবে। তাহলে তুমি একটা সিনারিও দেখো, এইখানে গতবার আমি আগের দিন যারা নবম দশমেরটা দেখো না, ওখানে আমি অ্যানালাইসিস করেছিলাম যে ওখানে প্রায় 250 জন মতো ছিল, যারা হচ্ছে জেনুইনলিভাবে যারা আনটেন্টেড ছিল নবম দশমে জিওগ্রাফিতে, 250 জন, 250 জন আর এই 70 জন, এইটাও যদি ধরি 250 জন আর 70 জন, তাহলে টোটাল 2016 সালের টিচার, জেনুইন টিচার কত হচ্ছে, 19 11 12 ধরে প্রায় ধরো 320 জন। তাহলে 320 জন যদি হয়, তার মধ্যে এবার তোমাকে বলি, এই যে 320 জন না, এবার তোমাকে বলি অধিকাংশ টিচার একটা ভালো পরীক্ষা হয়নি, তাদের অনেকেরই নাম্বার, আমার সাথে অনেক মাস্টার যাদের যোগাযোগ পেয়েছি, অনেকের সঙ্গে জানতে পেরেছি যাদের নাম্বার হচ্ছে 40-এর নিচে, 40-এর থেকেও নিচে নেমে গেছে। ঠিক আছে, অনেকের নাম্বার হয়তো, কিছু না জনের নাম্বার হয়তো 45 আপ পেয়েছে, বাট 50 খুব একটা হয়নি, 50 নম্বর খুব একটা কোনো টিচারেরই যায়নি। তো সেই ক্ষেত্রে আমি বলছি যে মোটামুটি অনেক মাস্টারই বাদ চলে যাবে, সব মাস্টার এখানে হবে না সিলেকশন 11-12-এ, কারণ 11-12-এ যে কোয়েশ্চেনের লেভেল ছিল অনেকেরই পরীক্ষা খারাপ হয়ে গেছে, 9-10-এর থেকে তো অবশ্যই কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ড ছিল এবং অনেকেরই পরীক্ষা খারাপ হয়ে গেছে। তো সেই হিসেবে নতুনদের একটা বিরাট সুযোগ রয়েছে, কারণ আমি যতদূর দেখতে পেয়েছি যে মাস্টারদের প্রায় অনেকেই, কেউ 37, 38, 39, এর মধ্যে একটা হিউজ পরিমাণ মাস্টার রয়েছে যারা এই নম্বরের মধ্যে রয়েছে, এবং আবার কিছু কিছু মাস্টার রয়েছে যারা
42-45 পর্যন্তও গেছে, কিছু কিছু মাস্টার হয়েছে ম্যাক্সিমাম 45-46-47, কিছু কিছু পেয়েছে, বাট সেই সংখ্যাটা খুবই কম, ঠিক আছে না। তো সেই হিসেবে মোটামুটি অনেক মাস্টার বাদ যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবার হ্যাঁ, এবার যদি বলা যায় যে যদি যেটা এখন কেস উঠছে, যদি বলে যে 9-10-এর যে 9-10-এর মাস্টাররা যদি 11-12-এ ঢুকতে না পারে, যদি এক্সপিরিয়েন্সের নাম্বারটা না পায়, 9-10-এর মাস্টার যদি এক্সপিরিয়েন্সের নাম্বারটা না পায়, যেটা 11-12-এর মাস্টাররা কেস করবো বলছে, যদি ওই কেসটা করে যদি সেটাতে যদি একটা ফয়সালা হয় যে এরকম যদি হয় যে 9-10-এর মাস্টার এক্সপিরিয়েন্সের নাম্বার পাবে না, তাহলে তো নতুনদের জন্য একটা সোনাই সোহাগা, তাহলে তো নতুনরা একদম সবই নতুন ঢুকবে, কোনো অসুবিধা নেই, খুবই ভালো একটা অপরচুনিটি হয়ে যাবে নতুনদের ক্ষেত্রে, ঠিক আছে না। তো সেই জন্যে মোটামুটি তোমাদের যাদের 11-12-এর পরীক্ষা ভালো হয়েছে মনে হচ্ছে, দেখো কার যদি যদি এই আমি যে নাম্বারটা দিচ্ছি এই নাম্বারের উপর যদি বেশি থাকে তাহলে অবশ্যই দেখো। আবার অনেকের মনে হতে পারে কেভিএস এনভিএসের টিচার এখানে আসবে, অনেক ভাবছে যে কেভিএস এনভিএস বাইরের থেকে আসবে, বাট সেই সংখ্যাটা না খুবই কম, খুবই কম বলতে আমি এটাই বলবো, কেভিএস এনভিএসের টিচার কোনো দিনই এইসব রাজ্যের চাকরিতে আসবে না, এটা ভুল ধারণা। আর প্রথম কথা, জিওগ্রাফিতে তো কেভিএস এনভিএসে খুব কম ছেলেই চাকরি পায়, জিওগ্রাফিতে, ওয়েস্ট বেঙ্গল থেকে। আর দ্বিতীয় কথা কেভিএসের, কারণ কেভিএসের ভ্যাকান্সি 4 বছর 5 বছর গ্যাপে গ্যাপে বেরোয়, হ্যাঁ, তো বহুত দিন অন্তর অন্তর বেরোয়। কবে কেভিএস হয়েছে সেই 21 সাল 22 সালের দিকে একটা কেভিএস হয়েছে, তারপরে কোনো কেভিএসের পরীক্ষার কোনো রিক্রুটমেন্ট নাই, এনভিএসের কোনো রিক্রুটমেন্ট নাই। তো যারা একটা রিক্রুটমেন্ট হয়েছে পেয়েছিল, হ্যাঁ, তো 4 বছর 5 বছর অন্তর অন্তর হয়, তো সেই রিক্রুটমেন্টে যারা যদিও বা 2-4 জন পেয়ে থাকে কেভিএসের মতো এনভিএসের মতো জায়গায়, তো তারা এইসব জায়গায় এসে এরকম একটা ডামাডোল চাকরিতে তারা আসবে না। আর কেভিএসের এনভিএসের মাইনে 9 করে 1 লাখ টাকা করে মাইনে ওদের একটা পিজিটি টিচারে, তো তাদের যে মাইনে তারা এইরকম স্যালারি স্ট্রাকচারে ওরা জীবনেও আসতে পারবে না, কারণ ওদের ফেসিলিটি অনেক বেশি। তো ওরা, অতএব এই যে ভয়টা তোমরা করছো বা তোমাদেরকে যেটা বোঝানো হচ্ছে যে কেভিএস এনভিএসের টিচার বহুত চলে আসবে, ওরা সব আসবে না। আর কেভিএস এনভিএসের টিচার প্রথম কথা হচ্ছে নেই। আর অনেকে হয়তো বলতে পারছো যে যারা কেভিএস এনভিএসের যারা টিচার, যারা টেম্পোরারি টিচার, যে 1 বছর 1.5 বছরের জন্য যারা নর্মালি এইভাবে যেগুলো খাটে, তারা কেউ পাবে না এক্সপিরিয়েন্সের নাম্বার, চিন্তা করো না, কেউ পাবে না তারা এক্সপিরিয়েন্সের নম্বর। কারণ হচ্ছে যাদের মধ্যে টিচার আইডি রয়েছে, যাদের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট লেটার রয়েছে, যারা গভর্নমেন্ট প্রদত্ত ভ্যাকান্সি থেকে যারা নিয়োগ হয়েছে তারাই পাবে, অর্থাৎ এক কথায় কেভিএসের একজন পার্মানেন্ট টিচার হতে হবে এক কথায়, হ্যাঁ, তো সেই ধরনের টিচাররাই পাবে। বাকি যারা ওই নর্মালি 1 বছর পড়ায়, যারা ওই স্কুল থেকে নিয়োগ হয়ে যায়, স্কুলের অথরিটির মাধ্যমে নিয়োগ হয়, তারা কেউই এই নাম্বার পাবে না, অতএব চিন্তার কোনো ব্যাপার নেই, তোমাদের সঙ্গে লড়বে এরাই। আর মাস্টারদের যারা লড়ছে, মাস্টারদের অনেকেরই নাম্বার কম হয়েছে, এটা আমার খবর রয়েছে, অনেকেরই নাম্বার 40-এর থেকে কমে গেছে, সব 35 থেকে 40-এর মধ্যে রয়েছে, হ্যাঁ, অনেকের নাম্বার সব বেশি মাস্টারদের বেশিরভাগই নাম্বার সব রান করেছে 35 থেকে 45-এর মধ্যে, বেশিরভাগই 35 থেকে 45-এর মধ্যে, হ্যাঁ। তো 35 থেকে 40-এর মধ্যে অনেক মাস্টার রয়েছে যাদের ধরো চান্স খুবই কম হয়ে যাবে, কারণ এরা যদি কোটা ফোটা থাকে তাহলে হয়তো হবে, কোটাতে হয়তো ঢুকে যেতে পারে, বাট এরা কিন্তু জেনারেল হিসেবে এরা থাকবে, যদি জেনারেলে কিছু 42-45, আর কিছু মানুষ মাস্টার আছে যারা 45-এর ওপর পেয়েছে, তারা জেনারেলের সিটগুলো কিন্তু দখল করে নেবে। যারা ভালো, বিশেষ করে আমি মানতে পারি যে যদি এই টিচারগুলো, এই 70টা টিচার যদি জেনুইনলি নিয়োগ হয়ে থাকে, তাহলে এই 70টা যদি জেনুইনলি গতবার পেয়ে থাকে, তাহলে আমার মনে হয় এই 70টাই কিন্তু আবার এবছর এরা 45-এর ওপর পাওয়ার কথা, 45-এর ওপর পাওয়ার কথা, কারণ 11-12 এবছর তারা 11-12 45 পেয়ে যেতে পারে, কারণ জেনুইনলি টিচার এরা যদি হয়ে থাকে তাহলে অবশ্যই পেয়ে যাবে। কারণ এই গত বছর জানো তো 53 যারা পেয়েছিল তারাই এই চাকরিটা পেয়েছিল, তার মানে আমি ধরে নেবো যে এই চাকরিটা সেই 52-53 অতএব এরা তো অবশ্যই ভালো টিচারটি ছিল বলা যেতে পারে। তো সেই হিসেবে যদি ভ্যাকান্সি দেখতে যাই, তো এবছর যদি ইউআরের ভ্যাকান্সি যাবে, ইউআরের ভ্যাকান্সি রয়েছে এবার 154টা, হ্যাঁ, যেটা একটা হিউজ পরিমাণ ভ্যাকান্সি, দেখো, যেটা গতবার টোটাল ভ্যাকান্সি ছিল 70টা, আর এখানে এবছর 154 আর 24, প্রায় 180টার কাছাকাছি ভ্যাকান্সি, হ্যাঁ, প্রায় 178টা ভ্যাকান্সি। তো সেই হিসেবে তোমার এখানে একটা বিরাট অপরচুনিটি রয়েছে, আর এখানে সবাই মাস্টার ঢুকতে পারবে না, কোনো চিন্তা নেই না, তোমাদের যাদের নাম্বার এই, তবে হ্যাঁ, এটা ঠিক যে জেনারেলের কাট অফ এটা আরও কম যেতে পারতো, এটা আরও কম যেত, তোমাদের মনে হতে পারে এটা তো অনেক কাট অফ, কিন্তু আরও কম যেত যদি এই 9-10-এর মাস্টাররা যদি এখানে এসে ভিড় না করতো, 9-10-এর মাস্টাররা যদি এক্সপিরিয়েন্সের নাম্বারটা না পেতো, তাহলে এই কাট অফটা না 50-এ দাঁড়িয়ে যেত, 50। শুধুমাত্র এই 9-10-এর মাস্টাররা এসে ভিড় করবে বলেই এই কাট অফটা 54 চলে গেছে। এবার যদি এই 11-12-এর যেটা কেস করেছে যে মাস্টারগুলো, তারা যদি জিতে যায়, যদি কেসে ওরা জিতে যায়, তারা যদি এমন করতে পারে, কোর্ট থেকে যদি রায় দেয় পরবর্তীকালে আবার যে 9-10-এরা পাবে না এক্সপিরিয়েন্সের নাম্বার, তাহলে কিন্তু এই কাট অফটা আরও কমে 50 হয়ে যেতে পারে, প্রায় 3-4 কমে যাবে কাট অফটা, ঠিক আছে না। তো আমি যেটা ধরেছি এটা হচ্ছে ম্যাক্সিমাম কাট অফ, এখানে যাদের এই নম্বর আছে তারা অবশ্যই প্রিপারেশানে নিতে লাগো। সরি, এটা 64 হবে, এটা 64 হবে, 64। তো যারা এই কাট অফ থাকছে তারা অবশ্যই প্রিপারেশান নিতে পারো, তারা অবশ্যই চান্স পেয়ে যাবে। কারণ দেখলে তো গতবার ওই কোয়েশ্চেনেই ছিল 49-এ ডাক পেয়েছিল মাত্র এই করা ভ্যাকান্সিতে,
তুমি ভাবো গতবার ওই লেভেলের কোয়েশ্চেন, যেটা অত সহজ কোয়েশ্চেন, মাত্র এত কটা জেনারেলি ডাক পেয়েছিল, মানে এর থেকে যদি এর থেকে 1.4 গুণ হিসেবে যেটা হয় সেটা ডাক পেয়েছিল, আর তাতেও এই কাট অফ ছিল। তাহলে এবছরের যে কোয়েশ্চেনের লেভেল, তাতে তোমার কী হবে, এই মাস্টারগুলো থাকার জন্য এই কাট অফটা যাচ্ছে, তাই তা নাহলে আরও কম কাট অফ যেত, 50-এ নেমে যেত, 50-এ। তো তোমাদের যাদের, হ্যাঁ আর এখানে বলে রাখি, এখানে যেটা ধরা হয়েছে না, সেটা ওই 4টে মার্কস ধরে, তুমি ধরেই নাও যে ওই 4টে তোমার বাড়বে, যে 4টে তোমার বাড়বে ওই ধরে এটা বলা হয়েছে, সেই ধরে তোমার এটা করতে পারো, ঠিক আছে না? কারণ ওই 4টে বাড়বে, যে 4টে ওই কমিশন ভুল দিয়েছে, এবার ওই 4টের মধ্যে যার যেটা ঠিক হবে তার তো নম্বর বাড়বে। তো দেখো এবার ওবিসির ক্ষেত্রে ভ্যাকান্সি রয়েছে প্রায় 27টা ভ্যাকান্সি রয়েছে, দুটো মিলে প্রায় 32টা ভ্যাকান্সি রয়েছে। দেখো এখানে ক্ষেত্রে একটা ভালো জিনিস, যেখানে কিন্তু মেয়েদের জন্য ভালো সিট রাখেনি, মেয়েদের জন্য যে প্রচুর সিট যেটা 9-10-এর ক্ষেত্রে রেখেছে সেটা কিন্তু রাখেনি। এতে হবে কি, এতে সবাই একটা ভালো অপরচুনিটি পাবে, কারণ এই মেল ফিমেলের লাইনেই সবাইকে ঢুকতে হবে। তো এটা একটা বিরাট অপরচুনিটি রয়েছে, কারণ এখানে একটা দিকে ভালো যে 11-12-এ জেনুইন টিচারই অনেক বেশি ভালো চান্স পাবে, জেনুইন টিচারই চান্স পাবে, যাদের ভালো নাম্বার আছে তারা চান্স পেয়ে যাবে। অতএব মেয়েদের জন্য এতটা ভ্যাকান্সি এরা রাখেনি, যেটা 9-10-এর ক্ষেত্রে করেছে। অতএব এখানে ছেলেদের একটা বিরাট অপরচুনিটি রয়েছে। নেক্সট দেখো, যদি ওবিসি বিয়ের ক্ষেত্রে যদি দেখা যায় যাদের 50 নম্বর আছে একাডেমিক মিলিয়ে যদি তাদের 60 হয়ে যায়, তাহলে কিন্তু মেল ফিমেল দুজনে যদি 60 হয়ে যায়, তাহলে কিন্তু তারা ডাক পেয়ে যাবে ইন্টারভিউর জন্য। ওবিসি এ যাদের আছে, ওবিসি এ যাদের 59 আছে, মনে হচ্ছে যাদের 59 হবে দুটো মিলে, মানে 49 হয়েছে লিখিততে, আর 10 যদি একাডেমিক থাকে, এখানে সবই 10 ধরে করা হয়েছে, হ্যাঁ। যাদের 10 নেই একাডেমিকে, যাদের 8 আছে, তারা কিন্তু এখানে 2 বাড়িয়ে নিতে হবে তাদেরকে কিছু করেনি, তাদেরকে লিখিততে 2 বাড়িয়ে নিতে হবে, তাকে সেইভাবে করতে হবে। যাদের এখানে 6 থাকবে তাদেরকে আরও 4 বাড়াতে হবে, ঠিক আছে না? তো যাদের যেমন থাকবে সেই হিসাবে ধরে নিতে হবে। এক কথা টোটালে এই নাম্বারটা হতে হবে, টোটালে, হ্যাঁ। যাদের এই নাম্বারটা টোটালে থাকবে 59, 58, এদিকে যাদের এসসি আছে, এসসির কাট অফ এবার যাবে মোটামুটি 48, আর 10, 58 যদি যায় তাহলে অবশ্যই চান্স পেয়ে যাবে, তুমি ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিতে লাগো। এমনকি হয়েও যেতে পারে, তোমার কোনো অসুবিধা নেই। এই নাম্বারে তুমি চাকরিতে ফাইনাল সিলেকশন হয়ে যেতে পারে তোমার, হ্যাঁ। অতএব অত ভাবার কিছু নেই, তুমি একদম সুযোগ পেয়ে যাবে, কারণ এটা হিউজ নাম্বার অফ ভ্যাকান্সি, হিউজ না ভ্যাকান্সি, এটা কম নয় এই ভ্যাকান্সিটা। কেভিএস এনবিএসের মতো পরীক্ষাতে তো 60-70 করে ভ্যাকান্সি থাকে, যেটা অল ইন্ডিয়া লেভেলের পরীক্ষা। কেভিএস এনবিএসে তো 60-70 ভ্যাকান্সি থাকে, যেটা অল ইন্ডিয়া লেভেলের পরীক্ষা। আর এখানে দেখো একটা ওয়েস্ট বেঙ্গল স্টেট থেকে 463 ভ্যাকান্সি। অতএব এটা একটা হিউজ হিউজ পরিমাণ ভ্যাকান্সি। এত ভ্যাকান্সি কোনো দিন থাকে না জিওগ্রাফিতে, যেটা 200টা ছিল গতবার। তারপর দেখো এসটিতে ভ্যাকান্সি, এসটিতে 42+10 52 মতো যাবে, আর 40+10 50 মতো যাবে হচ্ছে মহিলাদের ক্ষেত্রে। ইডব্লিউএসদের এবার খুবই ফায়দা, কারণ ইডব্লিউএসদের একটা হিউজ পরিমাণ ভ্যাকান্সি সবেতেই রয়েছে, ওদের তো সবেতেই ওরা একটা সুবিধা রয়েছে, অনেক অপরচুনিটি এবার ওদের রয়েছে। যাদের ইডব্লিউএস সার্টিফিকেট আছে তারা এবছর একটা বিরাট অপরচুনিটি পাবে। তারা এবছর যদি 11-12 যদি 44+10 যদি থাকে, 54 যদি হয়, তাহলে অবশ্যই ডাক পেয়ে যাবে। আর 52+10 অর্থাৎ যদি 42+10 52 মতো যদি মহিলাদের থাকে, তাহলে মহিলারা ডাক পেয়ে যাবে। তো এটাই বলার, এটাই হচ্ছে আমার এক্সপেক্টেড কাট অফ। এই কাট অফ যদি থাকে তো আমি এটাই বলবো যে তোমরা কেউ এত ভেবো না, এত ভাবনার কিছু নেই, তোমরা প্রত্যেকে প্রিপারেশন নিতে লাগো। প্রিপারেশন যদি নাও, ইন্টারভিউর জন্য নিজেকে প্রস্তুত করো, কারণ এরপরে এই নাম্বার হয়তো তোমার হয়ে গেল, যদি বাই চান্স তুমি চান্স পেয়ে গেলে, তারপরে যদি তুমি প্রিপারেশনে না নিতে পারো, আর তোমার যদি ইন্টারভিউটা ভালো না যায়, তখন তোমাকে দেখবে আরও পস্তাতে হবে। তখন তুমি বলবে আরে যদি ইন্টারভিউটা একটু প্রিপারেশন নিতাম তাহলে ভালো হতো, হ্যাঁ। তুমি এই টেনশন, কারণ ইন্টারভিউ তুমি আর সুযোগ পাবে না, মানে টাইম পাবে না বেশি প্রস্তুতি নেওয়ার, তাই এখান থেকে নিতে পারো। যাদের এই নম্বর হয়ে যাচ্ছে মনে হচ্ছে, তারা অবশ্যই প্রিপারেশন নিতে পারো। ধন্যবাদ।